যারা পলাতক বা যারা পতিত আওয়ামী লীগ তাদের জন্য এই কথাগুলো অস্বস্তিকর শুধু তা না। আওয়ামী লীগ তো গন কেস, আওয়ামী লীগের আর বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। কিন্তু যারা নতুন নতুন আওয়ামী লীগ হয়ে উঠতে চায়, যাদের আওয়ামী লীগ হয়ে ওঠার বাইরে কোনো রাজনীতি নেই, তাদের জন্য এই কথাগুলো প্রচণ্ড অস্বস্তিকর। ফলে তাদের দিক থেকে এগুলো মুছে ফেললে অন্তত তাদের দিকে কোনো সমস্যা নাই, এটা দেখা যায়। এই কারণে আমরা আমাদের দিক থেকে মনে করি যে বাংলাদেশে এখন প্রচুর ইয়াং যারা তৈরি হয়েছে, এসেছে আন্দোলনে বা বিভিন্নভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে, তাদের কথাগুলো আমাদেরকে শুধুমাত্র এরা বাচ্চা কিছু বোঝে না এবং একটা কথা বললেই বয়স কম। এখন আমাকে ধরেন আমি একটা কথা কোথাও একটা গিয়ে দায়িত্ব নিয়ে বললাম যে আপনার বয়স কত, এই ধরনের প্রশ্ন করে, খুবই অফেন্সিভ প্রশ্ন। এবং আমার তো তাদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে ফরাসি বিপ্লবের সময় আপনার বয়স কত ছিল। আর ফরাসি বিপ্লবের সময় আমি জন্ম নেইনি বলে কি আমি ফরাসি বিপ্লব নিয়ে আলাপ করতে পারবো না, 1971 সাল নিয়ে আলাপ করতে পারবো না? এই যে কোনো একটা প্রশ্নের ভেতরে না ঢুকে বয়স দিয়ে বিচার করা, এটা হচ্ছে অলস রাজনীতিবিদদের একটা সমস্যা। তো এটা আমি খুবই ফেস করছি, কারণ আমি আপনাদেরকে বললাম, কারণ আমি যেহেতু প্রচুর বিভিন্ন জায়গায় আমাকে কথা বলতে হয় এবং বর্ষিয়ান রাজনীতিবিদদের সাথে বসতে হয়। তো এই বর্ষিয়ান রাজনীতিবিদ যারা বলেন যে আমাদের 36 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, কিন্তু আমি দেখছি যারা 36 দিন ধরে রাজনীতি এসছে তারাই তো তাদের চেয়ে রাজনীতি বেশি বোঝে, ভালো বোঝে। 36 বছর ধরে তারা কী দিলেন বাংলাদেশের রাজনীতিকে? কেন বাংলাদেশে বারবার এই ধরনের পরিস্থিতি হয়? আজকে এখন আপনারা 111-এর ভয় দেখাচ্ছেন আমাদেরকে, যে বাংলাদেশে 111 ঘটবে, বাংলাদেশে -2 ঘটবে, এই সমস্ত কথাবার্তা তারা কিন্তু আমাদেরকে ভয় দেখাচ্ছেন যে নির্বাচন দিয়ে দেন নাহলে -2 হবে, নির্বাচন দিয়ে দেন নাহলে 111 হবে, এই ধরনের কথাবার্তা। এখন দেখেন -2 যখন বলেন তখন কি হয়? তখন আওয়ামী লীগকে আপনি ভিকটিমের স্ট্যাটাস দেন, যে আওয়ামী লীগ হলো -1, আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে, খুব খারাপ কাজ হয়েছে নিশ্চয়ই, যেহেতু আরেকটা দলকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে। এই রকম কথা থেকে আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি যে ভাই, এই গণঅভ্যুত্থানের পর আপনি আওয়ামী লীগের 15 বছরের রাজনীতিটা ছিল 111-এরই একটা এক্সটেনশন। 111-এ যে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া ছিল, আওয়ামী লীগ সেটাকে কন্টিনিউ করেছে। আর এখন আপনি প্রবল বিক্রমে রাজনীতি করতে পারছেন। এখন আপনি কেন বলেন যে -2? আপনি এই যে একটু আগে উনি বললেন 80 জন, কোন দল সেটা ব্যাপার না, কিন্তু এই যে কোন দল হচ্ছে, হ্যাঁ, যে রাজনৈতিক দলেরই হোক, কেন গণঅভ্যুত্থানের পরে নিজের দলের রাজনীতি করতে গিয়ে নিজের দলের লোকের সাথে মারামারি করতে হবে এবং মরে যেতে হবে 80 জন লোকের মতো এরকম পরিসংখ্যানটা? এটা কেন হবে? এটা তো হওয়ার কোনো কথা ছিল না। তাহলে আপনি এতই বেশি এখন রাজনীতি করতে পারছেন যে বীর দর্পে চাঁদাবাজি তো করতেছেনই, পাশাপাশি নিজেরা যেহেতু অন্য কেউ নাই, নিজেরা মারামারি করে মরে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে আপনি কিভাবে বলেন যে বাংলাদেশে এখন বিরাজনীতিকরণ প্রকল্প চলছে? এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং থেকে সরে আসা উচিত। আরেকটা জিনিস যেটা সরে আসা উচিত সেটা হচ্ছে এই গভর্নমেন্টকে অনির্বাচিত সরকার বলা। হ্যাঁ, এই সরকারের অনেক সমালোচনা আমি জানি যে এখানে আপনারা অনেকে করবেন, আমি নিজেও সারাদিনই করি, যদিও আপনারা মনে করেন যে এনসিপি হচ্ছে সরকার ঘনিষ্ঠ হওয়াটা খুব না, খুব অপরাধ না। যদি একটা সরকার দেশের মানুষের পক্ষে থাকে এবং আমরা তাকে ক্রিটিক্যাল সমর্থন দিচ্ছি, আবার তার যে সকল কাজে ভুল আছে আমরা সেই ভুলগুলো সমালোচনা করছি, এই সরকারটা একটা এক্সেপশনাল সরকার। ফলে আমরা যদি সরকারের পক্ষেও থেকে থাকি, তাহলে আমরা বাংলাদেশের সবচেয়ে এক্সেপশনাল, সবচেয়ে গৌরবজনক সরকার, যার পেছনে বিপুল সংখ্যক মানুষের সমর্থন আছে, সেই সরকারকে সমর্থন করছি এবং করছি ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে, জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে। তাহলে এই সরকারকে সমর্থন করাটা আমাদের জন্য হচ্ছে এই মুহূর্তে একটা ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্ন। কিন্তু আমরা ব্ল্যাঙ্ক চেক দিতে চাই না, এই সরকারকে যে আপনি যে কোনো কিছুই করতে পারবেন। এখন এই গণ অভ্যুত্থানের পরে এই সরকারের কিছু টাস্ক আছে, যে টাস্কগুলো আমি মনে করি রাজনৈতিক দলসহ সাংস্কৃতিক অঙ্গন সবাইকে এটা সমর্থন করতে হবে আমাদেরকে অন্তত কিছু সময়ের জন্য। কিন্তু এই সরকারকে দয়া করে আপনারা অনির্বাচিত সরকার বলবেন না। কেন অনির্বাচিত? বাংলাদেশে অনির্বাচিত সরকার কথাটা খুব সুনির্দিষ্ট আছে। জনসম্মতিহীন অবৈধ সরকারকে বলা হয় অনির্বাচিত সরকার, যেমন 1/11 সরকার, যেমন আওয়ামী লীগ সরকার। এই সরকার কিন্তু অবৈধ সরকারও না, এই সরকার আপনার জনসম্মতিহীন সরকারও না। এটা ঠিক যে এই সরকার ভোটের মধ্য দিয়ে আসে নাই, কিন্তু ভোটের মধ্য দিয়ে বাংলাদেশে যারা ক্ষমতায় আসে তারা 30 থেকে 35% লোকের ম্যান্ডেট নিয়ে আসে। আপনারা ইলেকশনের পরিসংখ্যানগুলো দেখতে পাবেন 91 সালের পর থেকে যারা 2/3 পেয়েছে সংসদে, তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে? 35 থেকে 37%। আর এই গভর্নমেন্টের পক্ষে এত কিছুর পরে এখনও পাবলিক সাপোর্ট আছে 70%-এর উপরে। তাহলে এই সরকার কেন অনির্বাচিত, কিংবা কেন অনির্বাচিত বলাটা তো আমি দেখতে পাচ্ছি যে বিনা সিক্রি বলে বেড়ান, ভারতের যে বিনা সিক্রি কিংবা ভারতীয় সেনাবাহিনী, যে আমরা নির্বাচিত সরকার আসার সম্পর্ক স্বাভাবিক করবো। দ্যাট মিনস এই সরকার অনির্বাচিত এবং আমাদের দেশে এখন একটা অবৈধ সরকার চলছে, এই ধরনের অ্যানালজি। এই কথাগুলো থেকে আমি বারবার আহ্বান জানিয়েছি রাজনৈতিক দলগুলো যে আই আন্ডারস্ট্যান্ড যে আপনাদের নির্বাচন দেওয়ার চাপ থাকবে, নির্বাচনে যাওয়ার চাপ থাকবে, এগুলো কোনো অসুবিধা নেই, আপনার রাজনীতি আপনি করবেন, কিন্তু দয়া করে এই গভর্নমেন্টকে বা এই পরিস্থিতিটাকে বিতর্কিত করার কোনো দরকার আমি দেখি না। যে নির্বাচনের দাবি জানাচ্ছেন এবং যে ভাষায় বলা হচ্ছে যে কাট অফ টাইম, এই যে কালচারের প্রশ্ন, এটা একটা কালচার যে আপনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না, ডিসেম্বর ইজ আওয়ার কাট অফ টাইম।
এবং এরপরে দেশে বিশৃঙ্খলা হবে। তাহলে যদি বিশৃঙ্খলা হয় ডিসেম্বরের পরে, যদি ধরা যাক সরকার ইলেকশনটা মার্চে নিয়ে গেল এবং ডিসেম্বরের পরে আপনি বললেন যে কাট অফ টাইম হচ্ছে ডিসেম্বর, তাহলে ডিসেম্বরের পরে যদি কোনো দেশে বিশৃঙ্খলা হয়, এটা দায় কার? যারা এই কথাটা বলেছে তাদের, অফকোর্স তাদের দায় নিতে হবে যে বাংলাদেশে পলিটিক্যালি বিশৃঙ্খলা হবে। যাই হোক, এখন শেষ কথাটা আমি যেটা বলবো এটা হচ্ছে এই কালচারের প্রশ্নে আওয়ামী লীগ টিকে ছিল একটা বাইনারি করার মধ্য দিয়ে, যে ধর্ম এবং সংস্কৃতি, আপনি প্রগতিশীল আর আপনি মৌলবাদী। ধর্ম সংশ্লিষ্ট যে কোনো জিনিসকে আওয়ামী লীগ বারবার এটা দেখাতে চেয়েছে এবং তার এখানে ক্ষমতায় টিকে থাকার একমাত্র লজিক ছিল এটা, যে আমাকে আমি ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় নাই, কিন্তু আপনারা আমাকে ক্ষমতা টিকিয়ে রাখবেন এই ইন্ডিয়া এবং আমেরিকা, কারণ হচ্ছে আমি এখানে জঙ্গিবাদ মৌলবাদকে দমন করছি। আপনারা যদি টাইম ম্যাগাজিনের ওই জানুয়ারির আগে, 24শে জানুয়ারি আগে টাইম ম্যাগাজিনের ফিচার দেখেন, সেখানেও শেখ হাসিনাকে অনেক সমালোচনা করার পরে একটা কথা বলা হয়েছে যে তিনি একটা কাজ কিন্তু করতে পেরেছেন, সেটা হচ্ছে জঙ্গিবাদকে দমন করতে পেরেছেন। এই ছিল শেখ হাসিনার ক্ষমতায় টিকে থাকার একটা লজিক। এবং ইন্ডিয়া এখানে সবসময় চেয়েছে যে সেকুলার বনাম ইসলাম এরকম থাকুক। 5 আগস্টের পরে তাদের কিছু ইন্টেলিজেন্স রিপোর্ট আমাদের কাছে পাকে চক্রে চলে এসেছিল, সেখানে আমরা দেখেছি তার একটা জিনিসকে খুব ভয় পাচ্ছে, যে বাংলাদেশে ইসলামের যে মুক্তিদায়ী যে বয়ান, ইসলামের মধ্যে যে আপনার মজলুমের পক্ষে নিপীড়িতের পক্ষে থাকার যে বয়ানটা ইসলামের মধ্যে আছে, এটা আর এখানকার প্রগতিশীল যে অংশের মধ্যে সবসময় নির্যাতিতের পক্ষে থাকার যে বয়ান, এই দুটো যদি মিলে যায় তাহলে এটা ইন্ডিয়ার জন্য সবচেয়ে সমস্যা। তারা সবসময় চায় যে এটা বাংলাদেশে আলাদা থাকুক, ধর্ম বনাম সেকুলার, এই মারামারি আমরা আমাদের সাথে করতে চাই। এখন আপনি দেখবেন যে এখন আরেকটা দল এই বাইনারিটাই এখানে আবার নতুন করে চর্চা করতে চাচ্ছে। এটা কিন্তু ইন্ডিয়ান পলিটিক্স, আমাদের কখনোই উচিত হবে না। আমরা আমাদের সাথে আমাদের বিরোধিতা থাকবে, আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সবই থাকবে, কিন্তু আমাদের মধ্যে আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি, এই 1,37,570 বর্গ কিলোমিটার, এখানে আমরা নিজেদের মধ্যে কতগুলো জিনিসের প্রশ্নে ন্যাশনাল মানে বিতর্কের ঊর্ধ্বে নিয়ে যাব। যেমন আপনি দেখবেন যে শেখ হাসিনাকে ইন্ডিয়ায় রাখতে হবে, এটা কংগ্রেসেরও পজিশন, এটা বিজেপিরও পজিশন। তাহলে আমাদের এরকম অভিন্ন পজিশনগুলো কোথায়? এইটাই কিন্তু কালচারের প্রশ্ন, যে আমরা কোন কোন জায়গায় নিজেদের সাথে রাজনীতি করবো না, এটা আমাদেরকে ঠিক করতে হবে। কী কী জিনিস নিয়ে আমরা কিছু জিনিসকে মানে পলিটিক্সের ঊর্ধ্বে নিয়ে যেতে হবে, যেগুলো ন্যাশনাল ইন্টারেস্টগুলোকে পলিটিক্সের ঊর্ধ্বে নিয়ে যেতে হবে, যেগুলো যে সকল ক্ষেত্রে আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন আছে, যে সকল ক্ষেত্রে আমাদের মানুষের জীবনে নিরাপত্তার প্রশ্ন আছে, তিনি যে ধর্মের মানুষই হন না কেন, যে জাতির মানুষই হন না কেন, তাদের সবাইকে আমাদের নিয়ে এই বাংলাদেশে থাকতে হবে। এবং আপনি দেখেন, আমরা আওয়ামী লীগের সমালোচনা করি যে আওয়ামী লীগ একটা ইসলাম বিদ্বেষকে বাংলাদেশে প্রমোট করেছে, আবার ইসলামপন্থীদের একটা অংশকে তারা অ্যাপিজও করতে চেয়েছে, কিন্তু তাদের একটা রাজনীতি ছিল যে ইসলামের বিরুদ্ধে একটা ভীতি ছড়ানো। শুধু সেটাই না, বাংলাদেশে যারা অন্য জাতিসত্তার মানুষ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু মানে আওয়ামী লীগ সবসময় কী বলেছে, যে আমরা বাংলাদেশের, আপনি এখনও কনস্টিটিউশন, যে কনস্টিটিউশন নিয়ে আমাদের এত প্রবল আপত্তি, সেখানে বলা হচ্ছে বাংলাদেশের জনগণ সবাই বাংলাদেশি আর নাগরিকরা সবাই বাঙালি। আপনাকে নাগরিক হতে হলে এখানে বাঙালি হতে হবে, ঠিক আছে? আমরা এটার বিরোধিতা করে বলেছি যে বাংলাদেশের সকল নাগরিকরা বাংলাদেশি, এর মধ্যে অনেক জাতির মানুষ থাকবে, সবাই বাঙালি না। এবং এইবার যে নববর্ষটা উদযাপন হলো, আপনি মানে একজন অভিনেত্রী যদিও লিখেছেন যে খুবই নাকি দম বন্ধ করে একটা, মানে এখন আওয়ামী লীগ না থাকলে যদি কারো দম বন্ধ লাগে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু এবারের মতো এত স্বতঃস্ফূর্ত এত চমৎকার নববর্ষ বাংলাদেশে অনেকদিন হয় না। এতদিন পর্যন্ত ছিল একটা চাপানো সরকারি আনুষ্ঠানিক একটা নববর্ষ। এবার আমি দেখলাম যে যাদের যেভাবে যত ধরনের আইডিয়া আছে, সব আইডিয়া নিয়ে সবাই এবার নববর্ষ উদযাপন করেছে সারা দেশে, এটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো সেইখানে কিন্তু এবার কথাটা বলা হয়েছে বাংলাদেশিদের একটা উৎসব, কারণ আমাদের একদিন আগেই থাকে অন্যান্য জাতিসত্তার বিজু, বৈশাখী, এই সমস্ত উৎসব থাকে। ফলে আমরা এবার সকল, এবং এবারকার যা ভিজুয়াল ছিল, মানে সাধুরা এসেছিলেন, তারপর অন্য জাতিসত্তার মানুষরা ছিলেন, প্রচুর পরিমাণে ভিন্ন ধর্মের মানুষ ছিলেন। এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, যেখানে আমরা সকল ধর্মের মানুষ নিয়ে একসাথে থাকবো। এখন দিল্লির কিংবা ময়ূখ রঞ্জন না কি যেন নাম, কিংবা ওই যে পালকি শর্মা, তাদের মন খারাপ হতে পারে যে বাংলাদেশে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া এত সুন্দর একটা নববর্ষ উদযাপন হলো, এবং আওয়ামী লীগ ছাড়াই এটা সম্ভব। আওয়ামী লীগ বরং বাংলাদেশের কালচারটাকে একটা রুগ্ন জায়গায় নিয়ে গেছিলো একটা। এবং আমি যারা কালচারাল অঙ্গনের মানুষ, তাদের প্রতি আমার এর আগেও আমি অনুরোধ করেছি, তাদেরকে এখনও আমি আবারও আহ্বান জানাতে চাই যে কোনো বিশেষ দল, সেটা আওয়ামী লীগ হোক কিংবা এখন অন্য কোনো দল হোক, এমনকি আমাদের দল, কোনো বিশেষ দলের সাথে আপনাদের ভাগ্য আপনারা সম্পর্কিত করবেন না। মানে আপনাদেরকে দেখতে হবে যে কী করলে আমি জনগণের সাথে কানেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট। একটা বিশেষ রাজনৈতিক দলের মতাদর্শ যখন প্রচার করাটা কাজ হয়ে যায় সংস্কৃতি কর্মীদের, তখন যেটা হয় যে ওই রাজনৈতিক দলের সাথে আপনার ভাগ্য জড়িয়ে যায়। ওই রাজনৈতিক দল থাকলে আপনি থাকবেন, ওই রাজনৈতিক দল না থাকলে আপনি থাকতে পারবেন না। এটাই এখন দেখেন অনেক কালচারাল অ্যাক্টিভিস্ট কিংবা অভিনেতা অভিনেত্রী নিয়ে যে জনগণের মধ্যে একটা প্রবল আপত্তি আছে, এটার উৎস কিন্তু এখানে। এই জন্য আমি একজন কালচারাল অ্যাক্টিভিস্ট হিসেবে কাউকে একটা ভোট দিব, এটা কোনো বিষয় না, কিন্তু আমি দেখবো ন্যাশনাল ইন্টারেস্ট কোনটা, এটা দেখা উচিত হবে। এখানে আমাদের শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ভাই আছে, যার সিনেমা দেখতে দেখতে আমরা বড় হয়েছি,
তো এই ধরনের যারা মানুষ যারা মানে গত প্রতিকূল পরিবেশের মধ্যেও অবস্থান নিয়েছিলেন, দেখেন ওনার সাথে কী ঘটেছিল তো আপনারা জানেন, এই শাহজাহান টাহজাহান এরা কী করেছে। তো এই ধরনের মানুষ আরও বেশি আমাদের দরকার পড়বে, মানে যারা কালচারাল অঙ্গনের মানুষ কিন্তু একটা বিবেকের জায়গা থেকে কথা বলেন, কোনো রাজনৈতিক দলের কাছে আপনাকে মাথা বিক্রি করে দেওয়ার কোনো দরকার নেই। এইটাই হচ্ছে আমাদের নতুন যে জাতীয় সংস্কৃতির যে প্রস্তাব বা নীতি আপনারা প্রণয়ন করতে চাচ্ছেন, আমি মনে করি এটা হলো 1 নম্বর কথা, যে সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা নাটক সিনেমা বা ইত্যাদি যারা করেন বা যারা বিভিন্ন ধরনের টেক্সচুয়াল কাজের সাথে জড়িত, তারা কোনো বিশেষ মতাদর্শ প্রচার করা তাদের কাজ হওয়া উচিত না। মানে আমাদের স্বাধীন দেশে 1971 সালের পর থেকে মুক্তিযুদ্ধের চেতনার নামে একটা বিশেষ দলের ন্যারেটিভকে কালচারাল অ্যাক্টিভিস্টরা প্রচার করে গেছেন, এবং এই জন্যই বাংলাদেশের মানুষের এদের ব্যাপারে এত আপত্তি। সেটা যদি আপনারা না করে আপনি যদি মুক্তিযুদ্ধের ইতিহাসও পড়েন, তাহলে আপনি দেখবেন যে আওয়ামী লীগের তো ভয়ঙ্কর কালো অধ্যায়। আওয়ামী লীগ কী করেছে? চা সব সিঙ্গারা খাইছে, বা কলকাতায় কি এগুলো আমরা কি ইতিহাস পড়ি নাই? কলকাতায় তারা কী করেছে? দেশের ভিতর থেকে যারা যুদ্ধ করেছে তাদেরকে তারা বলেছে যে তারা হলো রাজাকার। এগুলো তারা তখন থেকেই করেছে। তো আমি আমার কথাটা এইটা বলে শেষ করবো যে ধর্ম বনাম সংস্কৃতি করার আমাদের দরকার নাই। ধর্মের অনেক দিক কালচারের মধ্যে চলে আসে। আমরা যে আমাদের দেশে প্রগতিশীল সমাজ ওয়েস্টের যে সেকুলারিজমকে নিয়ে অষ্টপ্রহর নৃত্য করে, এই সেকুলারিজমের 80% জিনিস হচ্ছে ক্রিশ্চিয়ানিটি থেকে আসা। তাতে করে কোনো অসুবিধা হয়নি তাদের, ক্রিশ্চিয়ানিটিকে তারা সেকুলারাইজ করতে পেরেছে। আমাদেরও এখানকার যে বিভিন্ন ধর্ম, ইসলাম আছে, সনাতন ধর্ম আছে, অন্যান্য যেসব বৌদ্ধ ধর্ম আছে, এই সকল ধর্মের কিন্তু বিপুল সামাজিক অবদান আছে। এই সামাজিক অবদানগুলো, সাংস্কৃতিক অবদানগুলো আমাদেরকে বুঝতে শিখতে হবে, এবং ধর্ম নাম শুনলেই কাবু হয়ে যাওয়ার কোনো দরকার নাই। মানে আমাদের যেটা প্রগতিশীল সমাজের প্রধান সমস্যা, ধর্মের দেখলেই তারা একেবারে ধরাশায়ী হয়ে যায়, এটার কোনো দরকার নেই। আমাদের এখানে ধর্মের কথাটা কমপ্লিটলি আলাদা মানে আছে, সেটাতে আমি আর যাবো না। যারা আপনারা আবুল মনসুর আহমদ পড়েছেন, তারা আপনারা জানেন যে বাংলাদেশের কালচার প্রশ্ন এগুলো বা বইয়ের মধ্যে তিনি খুবই বিস্তারিত এবং সুন্দর করে লিখেছেন, এবং আশ্চর্য হতে হয় এত আগের থেকে উনি এইসব ব্যাপারে। আজকে নয়, আমাদের কাছে ইন্টারনেট আছে, আমরা দুনিয়ার সকল কালকে প্রকাশিত বই আজকে পড়ে ফেলতে পারি, কিন্তু তখন যে তিনি এইসব নিয়ে আলোচনা করেছেন সেটা খুবই দারুণ জিনিস। সর্বশেষ আমার কথা যে আমাদেরকে বাংলাদেশের মধ্যে সকল ধর্মের, সকল রাজনৈতিক দলের, সকল ধরনের ওরিয়েন্টেশনের মানুষকে নিয়ে একসাথে থাকতে হবে। একটা প্রশ্নে আমরা সবাই খুব একমত যে বাংলাদেশে আমরা আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে আসতে দেবো না। এই প্রশ্নটাতে আমরা, সেটা যে কালারেরই ফ্যাসিবাদ হোক, এই প্রশ্নটাতে আমাদেরকে একমত থাকতে হবে। যদি আমরা এই ব্যাপারে ঐক্য ধরে রাখতে পারি, বাকি সব বিষয়ে আমাদের মধ্যে সমালোচনা প্রতিযোগিতা থাকবে, এটা খুবই স্বাভাবিক একটা দেশের মধ্যে। কিন্তু এই যে আবু সাঈদদেরকে আর জীবন দিতে হবে না, মানে আসাদের পরে, নূর হোসেনের পরে আবার আবু সাঈদকে জীবন দিতে হয়েছে, আমরা আরেকটা কোনো নাম নিয়ে আবার তাকে নিয়ে আহা উহু করতে চাই না। আর কোনো নাম আমাদের দরকার নেই, এখানেই যেন ফুল স্টপ হয়। এই ধরনের একটা শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আমরা কাজ করছি। আপনারাও এগুলো নিয়ে তৎপর আছেন, তো সেটা আমাদেরকে জারি রাখতে হবে। এবং আমাদের ভবিষ্যৎ শুধু রাজনৈতিক দলগুলোর হাতে ছেড়ে দেওয়া যাবে না। যদি আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ শুধু রাজনৈতিক দলগুলোর হাতে ছেড়ে দিয়ে রাখেন, তাহলে তারা আবারও আমাদেরকে মানে ফেইল করবে। এটুকু বলে আমি আমার শেষ করছি। সবাইকে ধন্যবাদ।